সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আমরা দেখবো মার্বেলের 25 নম্বর এপিসোডটা। আর মার্বেল মানেই যে থর, আয়রন ম্যান, হাল্ক ইত্যাদি ক্যারেক্টার থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু এই এপিসোডের মধ্যে আমরা কাউকেই দেখতে পারবো না। তবুও মার্বেলের 25 নম্বর এপিসোড সাংসি শুধুমাত্র কাহিনীর জোরে ব্লকবাস্টার হয়েছিল। আর কাহিনীটা পুরাই অস্থির। তো কেমন ছিল সাংসি মুভি, আসুন আমরা সকলেই দেখে আসি। মুভির শুরুতেই আমরা 10 রিং এর সংগঠনকে দেখতে পাই, আর এদের লিডার ছিল ওয়েনহু। আর এই 10টা রিং এ কিছু জাদুর ক্ষমতা ছিল, সেই জন্য ওয়েনহু অমরত্ব লাভ করেছিল। আর ওয়েনহু এই রিং গুলো কোথা থেকে পেয়েছিল সেটা কিন্তু এই মুভিতে কোথাও দেখানো হয় নাই। আর এই 10 রিং এর ফলে ওয়েনহু হাজার হাজার যুদ্ধ জয়লাভ করেছিল। আর লাহে লাহে 10 রিং এর সংগঠনটা অনেক শক্তিশালী হয়ে যায়। এরপরে আমাদের 1996 সনের একটা সিন দেখানো হয়, যেখানে ওয়েনহুকে দেখি আমরা সে হাজার হাজার বছর ধরে বেঁচে রয়েছে। তার কাছে ধন সম্পত্তি এমনকি অমরত্বও ছিল, কিন্তু সে একটা গ্রামকে রিসার্চ করছিল, যে গ্রাম নাকি এই পৃথিবীতে অ্যাডজাস্টই করে না। আসলে সেই গ্রামটা অন্য একটা ডাইমেনশনে অবস্থিত। আর ওয়েনহু সেই গ্রামটার নাম দেয় টুলু গ্রাম। তো অনেক রিসার্চের পর 10 রিং এর সদস্যরা সেই টুলু গ্রামের খোঁজে বেরিয়ে পড়ে। তারা যখন টুলু গ্রামের জঙ্গলে প্রবেশ করে, তখনই জঙ্গলে তাদেরকে পাজল লাগিয়ে দেয়। আর এই জঙ্গলটাই টুলু গ্রামের রক্ষাকর্তা। অবশেষে তারা টুলু গ্রামে পৌঁছে যায়, কিন্তু 10 রিং এর যে সদস্যরা ছিল তারা সবাই মারা যায়, শুধুমাত্র ওয়েনহু বাদে, কারণ তার কাছে ছিল অমরত্ব। আর ওয়েনহু যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করে, তখনই তার সামনে একটা মেয়ে চলে আসে। আর এই মেয়েটা কিন্তু টুলু গ্রামেরই বাসিন্দা। তো এখানে আমরা দেখতে পাই ওয়েনহু আর মেয়েটার সাথে একটা সুন্দর লড়াই হয়। তো লড়াই কম, এখানে রোমান্টিক সিনই বেশি হয়। এখানে মেয়েটার চুল বাতাসে ভাসছে, মানে একটা রোমান্টিক সিন। আর এখানে এতটাই রোমান্টিক সিন হয়ে যায়, পরক্ষণেই ওয়েনহু একটা বাচ্চার বাবা হয়ে যায়। আর বাচ্চাটার নাম দেয়া হয় সাংচি। তো এখানে সাংচির মা সাংচিকে গল্প শোনাতে থাকে যে টুলু গ্রাম অনেকটাই সুন্দর গ্রাম, আর সেখানের মানুষগুলো অনেক ভালো মনের মানুষ। কিন্তু দুর্ভাগ্য যে যখন তোর বাবার সাথে আমি ওখান থেকে বেরিয়ে আসি, সেই গ্রামের দরজা আমার কানে চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই সাংচি অনেকটাই বড় হয়ে গেছে, আর সে আমেরিকার বড় একটা হোটেলের ভেলট হিসেবে কাজ করছে। তো ভেলট মানে হচ্ছে কেউ যদি দামি গাড়ি টাড়ি নিয়ে আসে, মনে করো BMW, সে ওই গাড়িগুলো আর কি পার করে। তো এটাই হচ্ছে কাজ। তো এখানে আমরা সাংচির বেস্ট ফ্রেন্ডকেও দেখতে পাই, যার নাম ছিল কেটি। তো তারা দুজন তাদের লাইফে অনেক এনজয় করে। মানে হচ্ছে কেউ যদি আমেরিকার মতন দেশে থাকে, সে লাইফটাকে এনজয় করবে না তো কি করবে। তো পরের দিন সকালে সাংচি যখন কেটিকে বাড়ি থেকে নিতে যায়, তখন কেটির ফ্যামিলির মানুষরা বলতে থাকে যে তোমরা বিয়ে টিয়ে কবে করছো। তো এই কথা শুনে তারা ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসে। তো যাই হোক, তারা দুজন যখন বাস দিয়ে যাচ্ছিল, তখনই কয়েকজন গুন্ডা সাংচির কাছ থেকে একটা লকেট চাই, যেটা তার মা দিয়েছিল। মায়ে দিয়া বস্তু অনেক মূল্যবান। তো তারপরে আর কি উড়াধুরা ফাইট লেগে যায়। আর সাংচির এই ফাইট দেখে কেটি তো মনে করো অবাক, যে এত সুন্দর ফাইটিং স্কিল। আর সাংচির এই ফাইটিং ভিডিওটা একটা ছেলে সোশ্যাল মিডিয়াতে লাইভ করছিল, যেটা আর কি অনেক অনেক শেয়ার হচ্ছিল। তো সাংচি যখন সব গুন্ডাদের হারিয়ে দেয়, তখন একটা গুন্ডা লাস্ট, মানে গুন্ডা দলের লিডার ছিল, যার নাম ছিল রেডার ফিশ। সে অনেক শক্তিশালী ছিল, যার ফলে বাসের লোকগুলো অনেক ভয় পায়, মানে হুলস্থুল একটা অবস্থা। আর ফাইনালি সাংচি রেডার ফিশকে হারাতে সক্ষম হয়। আর সাংচি যখন তার নিজের গলায় তাকায়, তখনই দেখে যে তার লকেটটা আর নেই। তো সাংচি হোটেলে এসে তার কাপড় চোপড় ভাঁজ করতে আরম্ভ করে। অন্যদিকে কেটি আবার বলতে থাকে তুমি কোথায় যাচ্ছ না কয়ে আমাকে আবার এত তাড়াহুড়ো করে। তখন সাংচি বলতে থাকে আমার বোন আমাকে চিঠি লিখেছে। তো এটা শুনে কেটি তো অনেক অবাক, যে তোর বোন আছে তাও আমি জানি না। তো যাই হোক, সাংচি বলতে থাকে আমার বোন বর্তমান মেকাওতে বসবাস করে। মেকাও রাষ্ট্রটা অনেকটাই ছোট, কিন্তু অনেক উন্নত একটা রাষ্ট্র। আর সাংচি এটাও বলে যে ওই গুন্ডাগুলো আমার বাবাই পাঠিয়েছিল, যে কিনা 10 রিং এর লিডার্স। আসলে আমার বাবা প্রথম অবস্থায় অনেক সাংসারিক মানুষ ছিল, কিন্তু আমার মা মরে যাওয়ার পর থেকে আমার বাবা অনেকটা হিংস্র স্বভাবের হয়ে গেছে। যখন আমি ছোট ছিলাম, তখন অনেক কুম্ফু মাস্টারে আমাকে নানা ধরনের ট্রেন করে, যাতে আমি বাবার মতন শক্তিশালী হতে পারি। কিন্তু আমার একটা বোন ছিল জানো, যার নাম ছিল লাইলিং। তাকে কিন্তু বাবা আবার এইসব ট্রেনিং করাতো না। আর আমার ট্রেনিং যখন মোটামুটি কমপ্লিট হয়ে যায়, তখন আমার বাবা আমাকে আমেরিকার পাঠায় একটা মিশনের কারণে। কিন্তু সেখান থেকে আর আমি ঘুরে আসি নাই। আজ অনেকদিন পর মেকাওতে আবারও আমি কামব্যাক করেছি। তো কেটি তো এইসব শুনে অনেক অবাক, যে তার সাথে আমি কতদিন ধরে আছি, তবুও তার সম্পর্কে এতটুকু আমি জানি না। তো যাই হোক, তারা যখন মেকাওতে পৌঁছে যায়, তখনই তাদেরকে আমরা একটা আন্ডারগ্রাউন্ড বিল্ডিং এ দেখতে পাই। আর লিফট থেকে বেরিয়ে আসার পর তাদেরকে একটা ছেলে চিনে ফেলে। আর ছেলেটা বলে কয়েকদিন আগে তোমার ভিডিও আমি লাইভ দেখেছি, তুমি তো অনেক ভালো ফাইটার, তুমি এখানে কেন? তখন সাংচি বলে আমার বোন লাইলিং সাথে আমি দেখা করতে চাই। তখন ছেলেটা বলে দেখা করতে পারি, কিন্তু তার আগে তোমার একটা ফাইট করতে হবে। আর সাংচি উপায় না পায় রাজি হয়ে যায়। মূলত এই বিল্ডিং গুলো হয়েছে
ফাইট ক্লাব। আর এই ফাইট গুলো সরাসরি ডার্ক ওয়েবে দেখানো হয়, যেখানে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার টাকা বাজি লাগায়। ওই হিসেবে আমরা দুইটা ক্যারেক্টার দেখতে পাই, একটার নাম ছিল অং আর একটার নাম ছিল অ্যাবোমিনেশন, যেটা আর কি প্রথম হাল্ক মুভিতে ভিলেন ছিল। পরের সিনে আমরা দেখতে পাই তারা দুজন বসে বসে চা খাচ্ছে, মানে কি এক অবস্থা, মানে কয়েকশো টাকার জন্য এখানে এসে ফাইট করে তারা। আর শাংসি যখন ফাইটিং এর জন্য রাজি হয়ে যায় তখন তার প্রতিপক্ষ নাম শুনে তো সে পুরাই অবাক, কারণ তার প্রতিপক্ষ আর কেউ না, তার নিজেরই বোন লাইলিং। আর শাংসি বলতে থাকে আমি তোর ভাই, কিন্তু লাইলিং এর এইসব শোনার টাইম নাই, সে আসার সাথে সাথে ধামধুম মারা আরম্ভ করে দেয়। এই ছোটবেলায় লাইলিং কে রেখে তার ভাই চলে গেছিল, মানে রাগ তো জমেছিলই, সেই রাগের মাসুল আর কি লাইলিং সুদে আসলে তুলে নিচ্ছে। এখানে শাংসি বলতে থাকে মারিস না, আমি তোর ভাই, কিন্তু কে শুনে কার কথা, পুরা ধরা মারি দেওয়ার পর বেহুশ বানিয়ে ফেলে যা। তো অতীতের একটা সিনে আমরা দেখতে পাই লাইলিং এর ছোটবেলায় কোনো বন্ধু বা বান্ধবী ছিল না, শুধুমাত্র তার ভাই ছিল। আর তার ভাই যখন মিশনের উদ্দেশ্যে আমেরিকায় যায়, সে বলে যায় আমি 3 দিনের মাথায় ঘুরে আসবো, কিন্তু সে যে যায় আর ফিরে আসে না। তো ওই রাগটাই আর কি প্রয়োগ করলো। তো মারামারি শেষে শাংসি লাইলিংকে বলতে থাকে কেন আমাকে চিঠি লিখেছিলি বল এখন। তখন লাইলিং বলতে থাকে আমি আবার তোকে কবে চিঠি লিখলাম। শাংসি চিঠিটা দেখিয়ে বলে দেখ তুই তো পাঠিয়েছিলি। লাইলিং বলে এই সমস্ত চিঠি আমি তোকে পাঠাই নাই তো। তখনই ওখানে ট্রেন্ডিং এর সংগঠন চলে আসে। আসলে চিঠির প্ল্যানিংটা ছিল তার বাবার, যাতে ভাই এবং বোনকে একসাথে ধরা যায়। তো সংগঠনের পোলাবান আসার সাথে সাথে তো ফাইট লেগে যায়। সেই হিসেবে আমরা একটা ফাইটিং দেখতে পাই, যেটা আর কি এই মুভির বেস্ট আইকনিক সিন ছিল। আর কেটি যখন পালাচ্ছিল সেই সময় সে উপর থেকে নিচে পড়তে থাকে, কিন্তু লাইলিং কেটিকে বাঁচিয়ে নেয়। আর শাংসি যখন একটা মাস্ক পরা লোকের সাথে ফাইটিং করছিল, ঠিক তখনই ওখানে তার বাবা চলে আসে। এখানে ওয়েনু বলতে থাকে আমার ছেলে তো একটা বড় ফাইটার হয়ে গেছে, এটা আমার কারণে গর্ব। আজ কতদিন পর আমার ছেলে এবং মেয়ের সাথে আমরা দেখা হলো। আর তারা 4 জন মিলে হেলিকপ্টার নিয়ে একটা শুনশান জায়গায় চলে যেতে আরম্ভ করে। আর এখানেই মুভিটার প্রথম পর্বটা শেষ হয়। তো সেকেন্ড পর্বটার ভয়েস দেওয়ার কাম অর্ধেক হয়েছে। ঈদের পর ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করব, যদি পারে তার আগেও দেওয়ার চেষ্টা করব। আর শাংসির যে সেকেন্ড পর্ব, সেটা আমাদের খালি ভাইলেন্স আর ভাইলেন্স, মানে একটা অস্থির লেভেলের ভাইলেন্স। সেটা মিস করতে না চাইলে ভিডিওটা আমাদের একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের জন্য বিদায় নিচ্ছি, খুদা হাফিজ।